আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি যে বলেছিলাম পরতে পরতে গভীর চক্রান্ত, সেই চক্রান্ত কিরম ভাবে গঠিত হয়েছিল শেখ হাসিনার আড়ালে, চোখের আড়ালে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর চোখের সামনে, অথচ তার অজ্ঞাতে। আমি বলছিলাম, কালকে বলেছিলাম যে পটনের পটভূমিকা যেটা রচনা হয় সেটা কিন্তু একেবারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাড়িতে। সেখানে রাত্রিবেলা একটা করে মিটিং হতো। সেই মিটিং উপস্থিত যারা থাকতেন সেখানে তাদের মধ্যে থাকতেন ওবায়দুল কাদের, আনিসুল হক আইনমন্ত্রী এবং বাকি যারা থাকতেন সেটা আমি পরে আসছি। তার আগে আসব যে ফান্ডিংটা কিভাবে হয়েছিল এবং ইউনূসের ছোট ভূমিকা এখানে আগে বলবো, ইউনূসের বড় ভূমিকাটা পরে বলবো, ওয়াকারুজ্জামানের নিয়োগের ভূমিকাটা পরে বলবো, ইউনূসের এন্ট্রিটা এর মধ্যে আছে কিন্তু আমি পরে বলবো। আমি গল্পের মতো বলে যাব, আপনারা যা শুনে যান। এই যে 666 কোটি টাকা এই যে কর ফাঁকি দিয়েছিল ইউনূস, তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারপরে বিজয় খাপ্পা ছিলেন, তাকে গ্রেপ্তারও পর্যন্ত করা হয়েছিল। তারপরে হয়তো জামিন টামিন উনি পান। সেটা নিয়ে ইউনূসের মধ্যে একটা ক্ষোভ জন্মেছিল এবং ইউনূস বরাবরই চেয়েছিলেন, একটা তিনি দলও করেছিলেন, তিনি নির্বাচনে লড়বেন এবং তিনি প্রধানমন্ত্রী হবেন। তখন ইউনূস একেবারে মধ্য গগনে, সবাই নোবেল পেয়েছেন, চারদিকে খ্যাতি ছড়িয়ে পড়েছে মধ্য গগনে। টাকাটা কারা দিয়েছে? সোরস ফাউন্ডেশন, তারা দিয়েছে 30 মিলিয়ন। সোরস ফাউন্ডেশন। পরে যে অ্যালেক্স এসেছিলেন এখানে দেখা করতে ইউনূসের সঙ্গে, আর আমেরিকার ডিপ স্টেট থেকে এসছে 29 মিলিয়ন। টোটাল হচ্ছে 59 মিলিয়ন রুপি। আচ্ছা, এই টাকাটা যে ভাগ করা হয়, কাদের মধ্যে ভাগ করা হয়? তাদেরকে আলাদা আলাদা রাখা হয়েছিল। দুজন এর মধ্যে বিদেশি খেলোয়াড় ছিলেন, একটা হচ্ছে ডোনাল্ড লু আর একটা হচ্ছে পিটার হাস। এই যে ডিপ স্টেটের টাকাটা এবং ডোনাল্ড লু ডিপ স্টেটের টাকাটা আসে পিটার হাসের হাত দিয়ে, আর ডোনাল্ডুর হাত দিয়ে আসে সোরস ফাউন্ডেশনের টাকাটা। এখন এরা গোপনে মিটিং করতো, সেই মিটিং এ থাকতেন রেজওয়ানা, তার একটা বেলা ফাউন্ডেশন আছে, আদিলুর রহমান শুভ্র, তার একটা অধিকার বলে একটা এনজিও আছে, তৃতীয় মাত্রা জিল্লুর রহমান, তার একটা এনজিও আছে, এবং প্রথম আলো এবং ডেইলি স্টার, এই দুটো কাগজকে এই টাকাগুলো বিলি করা হয়। আর সোরসের যে টাকাটা এসেছিল সেই টাকাটা দেওয়া হয় 3টে বস্তিতে। এই 3টে বস্তি হচ্ছে মোহাম্মদপুর বিহারি বস্তি, মিরপুরের বিহারি বস্তি এবং বনানীর করিলা বিহারি বস্তি। এই 3টে বস্তিতে ইয়ং ছেলেদের এই টাকাগুলো বিলি করা হয় যে তোমরা অস্ত্র বানাও। এখন পেছনে যেটা রয়েছে, পেছনে আন্তর্জাতিক দুটো দেশ রয়েছে, একটা হচ্ছে পাকিস্তান আর টার্কি। আমেরিকা পাকিস্তানকে দিয়েছিল $100 মিলিয়ন এবং টার্কিকে দিয়েছিল $100 মিলিয়ন। ডলার দেওয়ার এটা দেখানো হয়েছিল, কারণটা দেখানো হয়েছিল টার্কিতে যে ভূমিকম্প হয়েছিল, তাতে যে ক্ষতি হয়েছিল, বাড়িঘর ধরে ভেঙে পড়েছিল, বাসস্থান পুনর্নির্মাণের জন্য $100 মিলিয়ন তাদেরকে দেওয়া হয়েছিল। আর পাকিস্তানকে দেওয়া হয়েছিল সন্ত্রাস দমনে সাহায্য করার জন্য $100 মিলিয়ন দেওয়া হয়েছিল। এই টাকার 50% কত পার্সেন্ট তারা পকেটে ঢুকিয়ে জানি না, বাকিটা এসে পৌঁছায় আইএসআই এর হাত ধরে এদের হাতে। এবার কাদের হাতে এসে পৌঁছায় টাকাটা? পাকিস্তান আর টার্কির টাকাটা হিজবুত তাহিরি, একটা চলে গেল রেজওয়ানা, কিন্তু একটা সাইডে চলে গেল। এবার পাকিস্তান ডিপ স্টেট, পাকিস্তান আর টার্কির টাকাটা এসে ডিস্ট্রিবিউট হচ্ছে হিজবুত তাহিরি, জামাত আর হেফাজত আর আসিফ নজরুলের হাত দিয়ে ছাত্র সমন্বয়কদের টাকা দেওয়া। এছাড়া সেনাবাহিনীকে 2000 কোটি টাকা দেওয়া হয়, যার মধ্যে 1000 কোটি টাকা নেন ওয়াকারুজ্জামান আর 1000 কোটি টাকা এটা বিভিন্ন জায়গায় উচ্চপদস্থ অফিসারদের মধ্যে যারা জামাতপন্থী তাদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় যে প্রয়োজনে কাজে লাগবে, তোমরা এই টাকাটা রেখে দাও। তাহলে হয়ে গেল এখানে 2000 কোটি টাকার হিসেব হয়ে গেল।
আর ওখানে 100 কোটি টাকার 100 মিলিয়ন টাকার হিসেব হয়ে গেল। আর 29 আর 30 এই টাকা টোটাল ইনভেস্টমেন্ট হয়েছে। এর বাইরেও টুকটাক হয়েছে, সেটা আমি এই রিপোর্টের মধ্যে উল্লেখ নেই। আচ্ছা, এর মধ্যে এই যে টাকাটা যখন দেওয়া হলো, টাকাটা দেওয়ার পর এখানে এই পিটার হাস এবং আপনার ডোনাল্ড লু এদের সঙ্গে এই আসিফ নজরুল, তারপর হচ্ছে ওই রেজওয়ানা চৌধুরী, আদিলুর রহমান শুভ্র, জিল্লুর রহমান, প্রথম আলোর আর ডেইলি স্টারের লোকেদের সঙ্গে কথাবার্তা মিটিং ফিটিং হয় যে কিভাবে কাজটা হবে, কারা কারা সাহায্য করবে, কিভাবে সাহায্য করবে, সেই কথাগুলো সেখানে হয়ে যায়। এবং এই কাগজগুলো শেখ হাসিনার বিরুদ্ধে প্রচন্ডভাবে শক্ত করে কলম ধরতে থাকে। সেই সময়তে যখন আন্দোলন যখন এবার দানা বাঁধছে, যখন টাকা পয়সা মানে হয়ে গেছে, ডিস্ট্রিবিউশন হয়ে গেছে, বস্তিবাসীর মধ্যে ডিস্ট্রিবিউশন হয়ে গেছে, তারা অস্ত্রশস্ত্র বানিয়ে ফেলেছে, তারা মাঠে নেমে কাটাকাটি শুরু করে দিয়েছে। এটা হচ্ছে আপনার জুলাই মাসে আর একটি ঘটনা ঘটে, যেখান থেকে এই আন্দোলনের এই মানে বলে এক দফা দাবি, যেটা পদত্যাগের দাবি, এক দফা দাবি প্রথমে শুরু হয়েছিল যে শেখ হাসিনা তাকে পদত্যাগ করতে হবে, সেটাকে বহুমুখী করে দেওয়া হলো। কিভাবে? সেটাও একটা প্ল্যান করে। এই যে জুলাইয়ের 9-10 তারিখে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং রুকন বলে এই তিনজনকে ডিজিএফআই তুলে নিয়ে যায়। তুলে নিয়ে গিয়ে ব্যাপক মারধর করে তারা যখন আহত হয়ে যায় তখন এদেরকে গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়। এরপরে কাউন্টার টেরোরিজম দিয়ে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম আর মিরপুর থেকে ধরে আনা হয় তাবাসসুমকে, দিয়ে ডিজিএফআই তাদের হেফাজতে রাখে। এদিকে এই যখন এগুলো চলছে, সেই সময়তে যে মিটিংটার কথাই বলছিলাম, সেই মিটিং কে থাকতো ওখানে? আনিসুল হক আইনমন্ত্রী, আচ্ছা, ওবায়দুল কাদের আর আসাদুজ্জামান স্বরাষ্ট্রমন্ত্রী, তার বাড়িতে রাত্রি 10টা থেকে কখনো 1টা, কখনো 1:30, কখনো 2টো অবধি মিটিং হতো। সেখানে কাদেরকে ডাকা হতো? যারা বাংলাদেশটা চালায় তাদেরকে ডাকা হতো। স্বরাষ্ট্রমন্ত্রী ডাকছে, সুতরাং তাদেরকে যেতেই হবে। যেমন আপনার স্বরাষ্ট্র সচিব, তাকে ডাকা হতো। পুলিশ প্রধান আইজিপি আব্দুল্লাহ আল মামুন, তাকে ডাকা হতো, মানে মিটিং এ থাকতেন তিনি। ডিএমপির কমিশনার হাবিবুর রহমান, ডিজিএফআই, ডিজি এনএসআই আর এসবি প্রধান, বিডিআর এর ডিজি আশরাফুল ইসলাম, র্যাবের ডিজি, ঢাকা রেঞ্জের ডিআইজি নুরুল ইসলাম, এনটিএনসি জিয়াউল হাসান আর ঢাকা ক্যান্টনমেন্টের ব্রিগেডিয়ার জেনারেল, তাদেরকে এই মিটিং এ ডাকা হতো। ডেইলি এখানে পানাহার চলতো, এবং পানাহার মানে কি, খাওয়া দাওয়া হতো, এই সমস্ত হতো। আর মিটিং এর নামে এদেরকে সমস্ত আটকে রাখা হতো এবং প্ল্যান করা হতো যে এই যে কাটাকাটি মারামারি করা হচ্ছে, এগুলোকে কি করে ধরা হবে। এখানে কিন্তু ওয়াকারুজ্জামান নিজে থাকতেন না, তিনি এই সমস্ত প্রতিনিধি পাঠাতেন। এই যে ব্রিগেডিয়ার, তিনি সমস্ত খবরাখবর ওয়াকারুজ্জামানকে গিয়ে সব ফাঁস করতেন। তাকে প্ল্যান ফুলিয়ে এখানে পাঠানো হয়েছিল, মানে ঢাকা ক্যান্টনমেন্টের যে ব্রিগেডিয়ার জেনারেল। এইখানে সমস্ত যা মিটিং এ যা সমস্ত হতো, পরবর্তী সকালবেলাতে যে এই ভোরবেলাতে এই যে লোকগুলো বস্তিবাসী যারা হাঙ্গামা করছে তাদেরকে অ্যারেস্ট করা হবে এই সমস্ত যখন হতো, সেই সময়তে ভোরবেলাতে এদেরকে যখন ধরার কথা থাকতো, তখন দেখা যেত পুলিশ ভোরবেলা 5টার সময় ঘুমিয়ে পড়েছে। কারণ তারা তো পুলিশের কর্তারাই তো রাত্রিবেলা 2-2:30 বাড়ি ফিরেছেন, তারপরে তো খেয়েছেন, দিয়েছেন, শুয়েছেন, 10টার সময় ঘুম থেকে উঠেছেন, তারপর যখন অর্ডার দিয়েছে গিয়ে দেখে সমস্ত খালি। ওয়াকারুজ্জামানের লোকজন তাদেরকে আগে ভাগে খবর দিয়ে সব মাঠ ফাঁকা করে দিত, ফলে কেউ হাতে আসতো না। এবার এদিকে ডিজিএফআই এর মানে হাতে রয়েছে তখন কে 6 জন: নাহিদ ইসলাম, সজীব ভুঁইয়া, 26 অক্ষরের নাম, আচ্ছা, রুকন, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম আর তাবাসসুম, এরা তখন ডিজিএফআই এর হাতে রয়ে গেছে। এই 25-26 জুলাই নাগাদ ওই মিটিং এ ডাক পড়লো
হারুন অল রশিদের নামে, রশিদকে। হারুন আল রশিদ, যিনি বিবি হারুন বলে বিখ্যাত, তাকে বলা হয় যে এই যে আহত যেগুলো আছে গণস্বাস্থ্য হাসপাতালে, সেখান থেকে ওই তিনজনকে এবং আর হেফাজতে যে রয়েছে হাসনাত, সার্জিস আর তাবাসসুম, এদেরকে ডিবি হেফাজতে নিতে। তখন এই আব্দুল্লাহ আল ডিবি হারুন, ওই নামটা আমার মনে পড়ছে, ডিবি হারুন যিনি, তিনি বলেন যে আমি এটাকে নিয়ে আমি করবোটা কি, আমাকে তাহলে আদালতে আমাকে তুলতে হবে, আমি তো বিনা আদালতের অনুমতিতে আমি তো হেফাজতে রাখতে পারবো না। তখন না, স্বরাষ্ট্রমন্ত্রী বলেন না, তুমি এইটাই করো, এটা করলে পরে সরি, এইটা করলেই সব ঠিক হয়ে যাবে। দিয়ে ওটাকে ডিবির হেফাজতে পাঠিয়ে দিল। এইবারেতে শেখ হাসিনার কাছে যখন ওয়াকারুজ্জামান যাচ্ছেন, তার আগে ফিল রেডি করে রাখছেন কে, MSPM, যিনি প্রধানমন্ত্রী নিরাপত্তা দেখেন, সেনা অফিসার মেজর জেনারেল কবির। কবির কিন্তু সব ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে। আর একজন থাকতো NSI প্রধান, গোয়েন্দা শাখার NSI প্রধান থাকতো, তারা বলতেন সব ঠিক আছে, আমরা ম্যানেজ করে নেবো, আমরা ম্যানেজ করে নেবো। এইবার যখন এই 5-6 দিন হয়ে গেল, এবার ডিবি হারুন আর রাখতে রাজি হলেন না। বললেন যে আমি আর রাখতে পারবো না, 6 দিন হয়ে গেছে, আমার পক্ষে আর হেফাজতে রাখা সম্ভব নয়, এদেরকে আমি ছেড়ে দিতে হবে। তখন আসাদুজ্জামান খান, স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বলেন যে ঠিক আছে, আপনি এদেরকে ছেড়ে দিন, একটা চিরকুট লিখিয়ে এদেরকে ছেড়ে দিন। তা তাদের বাড়ির লোকজনকে ডেকে ডিবি হারুন, মাফ করবেন, আমি এখানে কাটতেও পারি না, আপনাদের ডিস্টার্ব হয়, আমি বুঝি, আমার একটু ক্ষমা করে দেবেন, আমার প্রচন্ড কাশি হয়েছে, ঠান্ডা